মানিক মিয়া অ্যাভিনিউতে উৎসব মুখর পরিবেশে চলছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান। অভ্যুত্থানের নেতৃত্বদানকারীরাই গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। আমাদের দাবি আদায়ের জন্য জনগণকে নিয়ে সর্বদা আমরা কাজ করব। ২৪-এর আন্দোলনে যেরকম আমরা তাদের উপরে ভরসা রাখছি এবং এখনো আমরা রাখছি। মুন্সিগঞ্জে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যার অভিযোগ। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, আগুন। মাহফিলের দিন রাত্রে অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু কোথায় আছে এটা পাওয়া যাচ্ছে না। আইসক্রিম খাওয়া লোক মুখ লাগাইয়া টাকা গনাইছে, বুঝছেন? টাকা গনাইয়া লোক লাগাইয়া ওই নিয়া নির্যাতন করছে। রাত নামলেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ছিনতাই ডাকাতি। পর্যাপ্ত টহল না থাকায় রমজানে অরাজকতা আরো বৃদ্ধির শঙ্কা। যখন তখন যে কোনো জায়গায় হয় এই অবস্থা। রাস্তায় চাকু নিয়ে দাঁড়া থাকে, অনেক বিভ্রান্ত করে। প্রশাসনকে আরো আন্তরিক হইতে হবে এবং তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করতে হবে। ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না ব্রাহ্মণবাড়িয়ার রাসেলের। লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে খুনের খবর, মরদেহ দেশে আনার আকুতি। আমার যে কোনো মতে ম্যানেজ করে দে, ইটালি যদি বসতে পারিতে আমরা সুখে শান্তি দিন কাটাইতে পারবো। আমার বাইরের লাশ আমরা দেখতে চাই, দেশ দেখতে চাই, আর দলাল শাস্তি চাই। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য আয়োজনে চলছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়ারাই থাকছেন সামনের সারিতে। বিকেল ৩টার পরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দুপুরের আগে থেকেই বিভিন্ন জেলা থেকে জড়ো হয়েছেন ছাত্র জনতার প্রতিনিধিরা। নতুন দল গঠন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আছে ব্যাপক কৌতূহল। নাগরিক সমাজ, শিক্ষক, জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্য সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। নতুন দলে সম্পৃক্ত হতে যাওয়া শিক্ষার্থী প্রতিনিধিরা দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউর অনুষ্ঠান স্থলে উপস্থিত হন উচ্ছ্বাস উদ্দীপনায়। স্লোগান, বাদ্যযন্ত্র নিয়ে উৎসবের আমেজে হাজির হতে দেখা গেছে তাদের। আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কের দায়িত্বে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের দাবি আদায়ের জন্য জনগণকে নিয়ে সর্বদা আমরা কাজ করব। কতটুকু পারবো জনগণ বিচার করবে। আজকে যে দল প্রকাশ হতে যাচ্ছে, নতুন দল, এরা যদি সুন্দর কাজ করে বাংলাদেশ বিনির্মাণে আমরা পাশে থাকব। যদি দেখি বিগত ফ্যাসিস্ট সরকারের মতো তাদের কার্যকলাপ, তাহলে আমরাও তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান করব। ২৪-এর আন্দোলনে যেরকম আমরা তাদের উপরে ভরসা রাখছি এবং এখনো আমরা রাখছি, আমরা আশা করছি তাদের দ্বারা আগামী দিনে ভালো কিছু হবে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আরো খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই আকলাকুস সাফার কাছে। সাফা, এরই মধ্যে তো আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, কি অবস্থা দেখছেন এবং নতুন দলের মূল নেতৃত্বে যাদের নাম শোনা যাচ্ছে তারা কি বলছেন? ইশরাত, যে প্রামাণ্য চিত্রটি দেখানোর কথা ছিল জুলাই আগস্টের যে গণহত্যা এবং গণহত্যার পর আগস্টের পর ৫ আগস্টের পর যে শহীদ পরিবারগুলো তাদের যে কি অবস্থা এবং আহত যারা শহীদ যোদ্ধারা ছিলেন, যারা এখনো চিকিৎসাধীন এবং যারা চিকিৎসা নিচ্ছেন, তারা এরই মধ্যে কিন্তু এখানে অবস্থানও করছেন। শহীদ পরিবারের সদস্যরাও আছেন। রাজনৈতিক দলের পক্ষে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সামনে এখন উপস্থিত বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ এবং শহীদুদ্দিন চৌধুরী এনি,
তারাও যেমন এসেছেন অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর নেতৃবৃন্দ তারা সবাই কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন। ডান বাম মধ্যম পন্থার সব ধরনের রাজনৈতিক দলের যে অবস্থান, এবং চতুর্দিকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলা থেকে, সারা দেশ থেকে যারা এসেছেন এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন করে যারা এসেছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। যেই কথাগুলো বারবারই উঠে এসছে সেটি হচ্ছে এখানে শুরুতেই কিন্তু জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে স্মরণ করা হয়েছে এবং সেই আন্দোলনে ছাত্রদের যে ভূমিকা ছিল এবং ছাত্রদের পাশাপাশি জনতার যে ভূমিকা ছিল, সেই জনতার ভূমিকাগুলো এখানে তুলে ধরা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ঠিক যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং সেগুলো যে হলগুলো বন্ধ হয়ে যায়, তারপর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আন্দোলনের রাস্তায় ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তাদের যে অবদান, সেই অবদানগুলোর কথাও কিন্তু এখানে বলা হয়েছে। যেটি আমি জানতে পেরেছি সেটি হচ্ছে 151 সদস্যের একটি যে কমিটি, সেই কমিটি আজ এখান থেকে ঘোষণা করা হবে। সম্ভবত ঘোষণা করবেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন এবং সরকারের মন্ত্রণালয় সামলেছেন এবং তিনি পদত্যাগ করে এই দলে জয়েন করতে এসেছেন। এই মঞ্চ থেকেই কিন্তু সেই কমিটির ঘোষণা দেওয়া হবে, যেই কমিটি ত্রয়োদশ জাতীয় সংসদের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে সাফা, সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন। আমরা এবার আমার সহকর্মী রাসেল আহমেদের কাছে যেতে চাই, তিনি আমার সাথে যুক্ত আছেন। রাসেল, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে এসেছেন, কি বলছেন তারা? এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে, বিএনপি নেতাদের কেউ এসেছেন কিনা সেখানে? জ্বলে পুড়ে মরে ছারখার এক দেশ, তবু মাথা নোয়াবার নয়। বাংলাদেশিরা জানে দেশ মানে এক লোকের পাশে অন্য। এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ জানে কিভাবে বুঝে নিতে হয় নিজের অধিকার। সেই দলের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বৈরাচার ঘুচিয়ে দেওয়া। বিএনপির সিনিয়র যুগ্ম যতদিন বাংলাদেশ চলবে, রুহুল কবির রিজভী আহমেদ, পাশাপাশি বিএনপি নেতা শহীদ চৌধুরী, এছাড়াও জামাতের সেক্রেটারি সহ অন্যান্য যারা রয়েছেন আসলে নেতৃবৃন্দ, তাদের শীর্ষ নেতাদের অনেকেই এসেছেন। আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন, তাদেরকে স্বাগত জানানো হয়েছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যেটি বলছেন যে আসলে রাজপথে তারা প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বী, কিন্তু সেটি আসলে লড়াইয়ের নয়, সেটি মানুষের যেই মতামত সেটি পাওয়ার আশায় তারা রাজপথে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ান। তবে দিন শেষে প্রতিটি দলের একটি নিজস্ব আদর্শ রয়েছে, প্রতিটি দলের নিজস্ব একটি ধারা রয়েছে। তারা সে অনুযায়ী সাধারণ মানুষের কাছে তাদের প্রত্যাশা, তাদের যে করতে চান প্রতিশ্রুতিগুলো জানাবেন এবং সাধারণ মানুষ সেটি বিবেচনা নিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। দল হিসাবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল হিসাবে যারা আছেন তাদের প্রতি তাদের সমবেদনা, তাদের প্রতি তাদের স্বাগত রয়েছে, শুভেচ্ছা রয়েছে। তারা অভিবাদন জানাচ্ছেন যে নতুন আরেকটি দল আসুক এবং রাজপথে এটি অর্থাৎ গণতান্ত্রিকভাবে সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। আপনি সেখানকার নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আম্মার। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, বিভাজন ও আধিপত্য বিস্তারের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। জনগণের আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ এখনো গড়া যায়নি। জুলাই বিপ্লবের মূলে ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। সেখানে বৈষম্য যদি নতুন মোড়কে আধিপত্যবাদ বা আঞ্চলিকতার রূপে ফিরে আসে তা দুঃখজনক। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো দলের সাথে নিজেদের জড়ানো যৌক্তিক হবে না বলেও দাবি এই দুই সমন্বয়কের। নতুন বন্দোবস্তের নামে ঢাকা ও ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রতিবাদেই আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না। এই বৈষম্য যদি নতুন মোড়কে আধিপত্যবাদ বা আঞ্চলিকতাবাদের নাম নিয়ে যদি নতুনভাবে যদি আবির্ভূত হয়, সেই বৈষম্যযুক্ত বাংলাদেশেও তো আমরা কোনোভাবে চুপ করে বসে থাকতে পারি না। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একাংশের সদস্যরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে এই কমিটি দেয়া হয়েছে।
অরাজনৈতিকদের সংগঠন বলা হলেও ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র অধিকারের সক্রিয় নেতারাই সংগঠনের নেতৃত্বে। তাই এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। 48 ঘন্টার মধ্যে তা বিলুপ্ত না করা হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। জেলার সদস্য হিসাবে রাখা হয়েছে। জেলা শিবিরের একজন সক্রিয় কর্মী, কেউ একজন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সদস্য, আবার কেউ বা ছাত্রদল। তাই আমরা চাচ্ছি না, আমরা সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি না এইরকম কোনো কমিটি হবিগঞ্জে হোক। আমরা চাই সুন্দর সাংগঠনিক এবং ছাত্রদের মাধ্যমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হোক। ধর্ষণে ব্যর্থ হয়ে মুন্সিগঞ্জে 6 বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক আইসক্রিম বিক্রেতার বিরুদ্ধে। ওয়াজ মাহফিল থেকে শিশুটিকে নির্জনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত সাব্বির। চিৎকার করলে শ্বাসরোধ করে হত্যা এবং পরে মরদেহ লুকিয়ে রাখে পাশের দিঘিতে। 3 দিন পর মরদেহ উদ্ধার করা হয়। ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর চালিয়েছে অভিযুক্ত সাব্বিরের বাড়িতে। মঙ্গলবার রাতে পরিবারের সাথে সিরাজদি খানের রওশনিয়া গ্রামে খালার বাড়িতে ওয়াজ মাহফিলে যায় 6 বছরের শিশুটি। রাতে মাহফিল স্থলে থাকতে চাইলে বড় ভাইয়ের কাছে রেখে আসে পরিবারের সদস্যরা। ভাই অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। রাতেই সন্দেহভাজন হিসেবে মাহফিলে আইসক্রিম বিক্রেতা ওই গ্রামের সাব্বিরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। মাহফিলের দিন রাত্রে অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু কোথায় আছে এটা পাওয়া যাচ্ছে না। আমরা সাব্বিরকে ধরছি সন্দেহের উপরে নির্ভর করে, যেহেতু সাব্বিরের সাথে অনেকক্ষণ দেখা গেছে, এই জন্য সাব্বিরকে ধরা হয়েছে। ওই আইসক্রিম খাওয়া লোক মুখ লাগাইয়া টাকা গনাইছে, বুঝছেন? টাকা গনাইয়া লোক লাগাইয়া ওই নিয়ে নির্যাতন করছে। শিশুটির মা সাব্বিরকে প্রধান আসামি করে অপহরণ মামলা করেন। জিজ্ঞাসাবাদে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে সাব্বির। তার দেয়া তথ্যে দিঘি থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। আমরা কেস করি ওই প্রথম দিনই, পরে ওকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তারপরে রিমান্ডে যেমন ও দিছে, তথ্য দিছে যে ও এটা খুন করছে। আসামি সাব্বির খানকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে সেই মেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এবং এরই এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে তাকে গলা টিপে হত্যা করে পার্শ্ববর্তী পুকুরে কচুরিপানার নিচে লাশটি গোপন করে রাখে। হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, আবারও নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের খবর জানবো। আমার সহকর্মী আখলাকু সাফার সাথে আবারও যুক্ত হচ্ছি। সাফা, অনুষ্ঠান তো চলছে, সে ব্যাপারে জানাবেন সেখানকার সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন? ইশরাত, এরই মধ্যে কিন্তু জাতীয় নাগরিক পার্টি নতুন যে দলটি আত্মপ্রকাশ করলো, সেই পার্টির মূল যে অর্গানোগ্রাম, শীর্ষ অর্গানোগ্রাম, তারা কিন্তু আত্মপ্রকাশ আয়োজনের মঞ্চে অবস্থান করছেন। আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা এবং মুখ্য সংগঠক যিনি দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করবেন হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের দায়িত্বের যিনি পালন করবেন সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তারা সবাই কিন্তু এখন এই যে আত্মপ্রকাশ আয়োজনের যে মঞ্চ, সেই মঞ্চে অবস্থান করছেন। একই সঙ্গে তাদের সঙ্গে আছেন জুলাই আন্দোলনে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সমন্বয়ক ছিলেন, যারা এই পুরো আন্দোলনটি সমন্বয় করেছেন সারা দেশে এবং ঢাকায়, সেই যে সমন্বয়ক যোদ্ধারা তারা কিন্তু এর মধ্যে অবস্থান করছেন। মঞ্চের সামনের ঠিক বাদিকে আন্দোলনে আহত যোদ্ধাদের অবস্থান এবং সরাসরি সামনের দিকে শহীদ পরিবারের সদস্যরা অবস্থান করছেন এবং তার পাশেই একদম সামনের দিকে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল, অবশ্যই বলতে হয় ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই এখানে অবস্থান করেছেন। দীর্ঘ সময় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, রাজপথে আন্দোলন করেছেন, সেই রাজনৈতিক দলগুলো। বিএনপির পক্ষ থেকে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তারা দুইজনই এখানে উপস্থিত হয়েছেন এবং রাজনৈতিক দলের নেতারা যারা, তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন নতুন এই দলকে এবং তারা বলছেন যে জুলাই আন্দোলনের যে স্পিরিট নিয়ে আজকের এই নতুন দল তৈরি হচ্ছে,
রাজনীতির মাঠে নামতে যাচ্ছে, এই দল যেন তাদের সেই স্পিরিট ধরে রাখে। অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন তারা করেছে, তারা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, নাগরিকের অধিকার নিশ্চিত করবে বলে তারা যে বক্তব্য দিচ্ছে এবং তারা যে স্বপ্ন দেখাচ্ছে মানুষজনের কাছে, তারা যে ক্যাম্পেইন নিয়ে গিয়েছিল, সেই ক্যাম্পেইন থেকে মানুষ তাদেরকে যা যা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো তারা বাস্তবায়ন করবেন, এমনটাই কিন্তু এই রাজনৈতিক নেতাদের প্রত্যাশা। এবং একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যরা যারা একটি কথা তারা বলেন, সেটি হচ্ছে আজ যদি তাদের সন্তান বেঁচে থাকতো, কিন্তু তাদের সন্তান বেঁচে নেই। তারা এখন যেই সন্তানরা এই দলের দায়িত্ব নিতে যাচ্ছে, নতুন রাজনীতির দায়িত্ব নিতে যাচ্ছে, সেই সন্তানদের কাছে তাদের প্রত্যাশার কিন্তু কোনো শেষ নেই। তারা এমনটাও বলেছেন যে তাদের সন্তান রক্ত দিয়েছে, প্রয়োজন হলে তারাও রক্ত দিবেন এবং যেভাবেই হোক তারা বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ যে একটি দেশ, এবং যেই দেশে রাজনীতি হবে বাংলাদেশপন্থী রাজনীতি, যেই দেশের রাজনীতি অন্য কোনো দেশ বা অন্য কোনো পরাশক্তির দিকে তাকিয়ে থাকবে না, এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মুক্ত চিন্তার রাজনীতিক যারা করেন অথবা রাজনীতিতে বিশ্বাস করেন, তারা যেই স্বপ্নটা দেখেন সেই স্বপ্নের বাস্তবায়ন তারা করবেন, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। এরই মধ্যে ইশরাত আমরা জানতে পেরেছি যে 151 সদস্যের যে কমিটি, সেই কমিটি ঘোষণা হবে আজকের এই মঞ্চ থেকে, এবং এই কমিটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচন আসন্ন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। এবং আমার জানতে চাওয়া ছিল যে ক্ষমতায় যাওয়া অথবা বিরোধী দলে থেকে তারা কিভাবে মানুষের স্বপ্ন পূরণ করবেন, কিভাবে তারা নতুন রাজনীতির যে বন্দোবস্ত সেই জায়গাগুলোতে তারা কাজ করবেন। তারা বলেছেন তাদের কাছে ক্ষমতাটা জরুরি নয়, তারা বলছিলেন, তাদের স্লোগানকে রেফার করে তারা বলছিলেন যে ক্ষমতা না জনতা, তারা সবাই বলে এসেছেন সবসময় জনতা। সেই জায়গা থেকে তারা ক্ষমতা তাদের মূল উদ্দেশ্য নয়, তারা আগে জনতাকে জমায়েত করতে চান, জনতার যে আশা আকাঙ্ক্ষা সেই জায়গাগুলো নিয়ে তারা কাজ করতে চান, এবং সেই জায়গায় জনতার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যায় জনতার সামনে যে তারা দাঁড়াতে চান, জনতাকে প্রোটেক্ট করতে চান, এমনটাই কিন্তু আজকের এই মঞ্চ থেকে বলা হচ্ছে। এবং এর আগেও যে ক্যাম্পেইনগুলো হয়েছে সেই ক্যাম্পেইনগুলো থেকেও এটি বলা হয়েছে। প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে এই আত্মপ্রকাশ আয়োজনের আনুষ্ঠানিকতা। কোরআন তেলাওয়াত যিনি করেছিলেন তারেক রেজা, তিনি নিজেও এই আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন, এবং এরপরে অন্যান্য যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থের অংশবিশেষ পাঠ করা হয়, এবং তারপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই আজকের যে আত্মপ্রকাশ আয়োজন। এছাড়াও এরপরেই আমরা দেখেছি 1 মিনিট নীরবতা পালন করতে শহীদ পরিবারের যে সদস্যরা আছেন এবং শহীদ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরই মধ্যে যারা মঞ্চে প্রবেশ করেছেন তাদের সঙ্গে যতবারই আমার কথা হয়েছে, এবং সকাল থেকেও তারা যে কথাগুলো বলেছেন, আপনি সেখানে রয়েছেন, সেখানকার সার্বিক খবরাখবর আপনার মাধ্যমে জেনে নেব। ধন্যবাদ আপনাকে। রংপুরে নিখোঁজের প্রায় 1.5 মাস পর 4 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় গত 14 জানুয়ারি থেকে খোঁজ মিলছিল না কাউনিয়ার ধর্মেশ্বর মহিষা গ্রামের মাদ্রাসা পড়ুয়া দোলামনির। থানায় সাধারণ ডায়েরি করা সহ অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় গতকাল স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করে পরিবার। পরে নুরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে একই এলাকার আফজাল হোসেনের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এই ঘটনায় দায়ের করা মামলায় নুরুল আফজাল সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ববিরোধের জের ধরেই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণের বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে 2 জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে বক্তারা বলেন, বিভিন্ন স্থানে হত্যা ধর্ষণের ঘটনা ঘটেছে, এতে উদ্বেগ বাড়ছে জনমনে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা আরও জোরদারের দাবি জানান তারা। পাশাপাশি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজি সহ 3 জন নিহত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটে মারা গেছে 2 জন। সকালে আদিতবাড়ির স্বর্ণামতি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চাকরির নিয়োগ পরীক্ষা দিতে চাচা রমজান আলীর সাথে মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে জেলা শহরে যাচ্ছিলেন খাদিজা। পথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী নাবিলা পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় চাচা। চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় ভাতিজিও। এছাড়া ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহীর প্রাণ গেছে। ফাঁকা রাস্তা, মোটরসাইকেলটা ফুল ওনার সাইডে ছিল, আর নাবিলা গাড়িটা
ডাইন সাইডে, বামের গাড়ি ডাইন সাইডে যায় একবারে মুখামুখি লাগাই দিয়া লাগিলে দুইজন ছিল, ওরা হলো চাচা ভাইস্তা। এমন ভাবে লাগিয়ে দিয়েছে, মেয়েটা চিকির দিয়ে উঠছে, কিন্তু উঠার পরে মেয়েটা যে আমার পায়ের করতেছে, ছেলেটা ধেয়া ধরে মোটরসাইকেল সহ ধেয়া ধরে তিনছে। রাত নামলেই যেন লুটপাট শুরু হয় মহাসড়কে। যাত্রী বেশে বাসে উঠে ঢিল ছুঁড়ে বা গাছের গুঁড়ি ফেলে চলে ছিনতাই, ডাকাতি। যাত্রী চালকদের মতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত টহল না থাকায় থামানো যাচ্ছে না অরাজকতা। তবে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে ছিনতাই, ডাকাতিতে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 17 ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালসের চলন্ত বাসে ডাকাতির ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। আলোচনায় আসে মির্জাপুর কালিয়াকৈর সড়ক। এর রেশ কাটতে না কাটতেই গেল 25 ফেব্রুয়ারি আবারও ঘটে ডাকাতির ঘটনা। টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘিতে সড়কে গাছ ফেলে স্কুলের শিক্ষা সফরের বাসে চালানো হয় লুটপাট। যাত্রী চালকদের মতে রাত নামলেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংলগ্ন এলাকা চলে যায় ডাকাত ছিনতাইকারীদের দখলে। সড়কে গাছের গুঁড়ি ফেলে, গাড়িতে ঢিল ছুঁড়ে অথবা যাত্রী বেশে বাসে উঠে লুটপাট চালায় তারা। যখন তখন যে কোনো জায়গায় হয় এই অবস্থা। রাস্তায় চাকু নিয়ে দাঁড়া থাকে, অনেক বিভ্রান্ত করে, মনে করেন গাছ ফেলায় দেয়। মহাসড়কে ডাকাতি হয়, ডাকাতির জন্য রাত্রে গাড়ি নিয়ে খুব সব 8-10টা গাড়ি একসাথে হওয়া, তারপরে চলাচল করি। যাত্রী এবং স্থানীয়দের অভিযোগ, এই মহাসড়কে পরপর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও জামুরকি, নাটিয়াপাড়া ও আশিকপুর বাইপাস সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায় না আইন শৃঙ্খলা বাহিনীর টহল। প্রশাসনকে আরও আন্তরিক হইতে হবে এবং তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করতে হবে। স্পেসিফিক কিছু কিছু জায়গাতে বিশেষ করে ডাকাতি বা ছিনতাইকারীরা বেশি বেশি করে, মানে সেই জায়গায় পুলিশের একটা বা প্রশাসনের একটা টুল বসাতে হবে। তবে পুলিশের দাবি, টহল বৃদ্ধির কারণে এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রায় 20-এর অধিক জেলার বিভিন্ন গণপদের যাত্রীরা কিন্তু এই আমাদের মহাসড়কটি ব্যবহার করে। বিভিন্ন সময় যে সমস্ত ডাকাতির ঘটনা ঘটেছে, এই সমস্ত ডাকাতির ঘটনা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ ডিটেক্ট করেছে। নিয়মিত আমরা টহল দিয়ে থাকি। বর্তমানে আইন শৃঙ্খলা আরও উন্নতি করার লক্ষ্যে আমরা হাইওয়ে পুলিশ খুবই তৎপর। রমজানে মহাসড়কে ডাকাতি, ছিনতাই ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি চান চালক যাত্রীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে 16 জন মাদক পাচারকারীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় 4 লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। দুপুরে কলাপাড়ার নিজামপুর কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর। জানান, আটককৃত ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা। চক্রটি দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মাদক পাচারের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাও হয়েছে। গত বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। স্বপ্ন ছিল ইতালি গিয়ে চাকরি করে সংসারের হাল ধরবেন। দালাল চক্রের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়ে বিদেশ যেতে বাড়ি ছাড়েন ব্রাহ্মণবাড়িয়ার রাসেল মিয়া, কিন্তু লিবিয়ায় নেয়ার পর তাকে তুলে দেওয়া হয় মাফিয়া চক্রের হাতে। পরিবার থেকে দফায় দফায় টাকা দিলেও আর মুক্তি মেলেনি রাসেল মিয়ার। সম্প্রতি খবর আসে সেখানে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি পরিবারের। 5 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন রাসেল। সংসারে সচ্ছলতা ফেরাতে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে পাড়ি জমান লিবিয়ায়। তবে ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা রাসেল মিয়ার। মাফিয়া চক্রের হাতে পড়ে নিভেছে জীবন প্রদীপ। স্বজনরা জানায়, রাসেলকে বিদেশ পাঠাতে একই গ্রামের লিলু মিয়ার হাতে প্রথমে 15 লাখ টাকা তুলে দেন তারা। কথা ছিল লিবিয়া থেকে তাকে ইতালি নেওয়া হবে, কিন্তু লিবিয়া পৌঁছেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন রাসেল। দালালরা 10 লাখ টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেয় মাফিয়া চক্রের কাছে। এরপর রাসেলকে নির্যাতন করার ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। ভিটেটুকু বাদে সর্বস্ব বিক্রি করে টাকা দিলেও মুক্তি মেলেনি রাসেলের। এক প্রবাসীর মাধ্যমে সম্প্রতি খবর আসে মাফিয়া চক্র হত্যা করেছে তাকে। পরিবার জানায়, আরও 10 লাখ টাকার দাবি মেটাতে না পারায় হত্যা করা হয়েছে রাসেলকে। আমি হইলাম রে বোতলা টাকা পয়সা আমি ম্যানেজ করবো কিভাবে,
আমার যে কোনো মতে ম্যানেজ করে দেন, ইটালে যদি বসতে পারি তো আমরা সুখে শান্তি দিন কাটাইতে পারবো। লিলি নম্বর 2 ফুট এরা কন্ট্যাক্ট করছে কি বইয়া আরো মানুষ আছে গেম দিব ও ইয়াতে বিহি ওরা ইয়াতে দাঁড়ে নেয়। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, লিবিয়া প্রবাসী ছেলে তাফসিরের মাধ্যমে এই চক্রটি পরিচালনা করে লিলু মিয়া। দালাল চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তাদের। প্রায় 50 লক্ষ টাকার উপরে ওই ছেলের জন্য দিয়েছে, আর এখন তো ওদের আপাতত কোনো কিছুই নেই, একেবারে পথে নিঃস্ব হয়ে গেছে, ছেলেটাও নাই। আমার বাইরের লাশ আমরা দেখতে চাই, দেশে দেখতে চাই, আর দলালদের শাস্তি চাই। মরদেহ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লিবিয়া দূতাবাস, বাংলাদেশ দূতাবাস থেকে ফোন দেওয়া হয়েছে, ওনারা হচ্ছে কি ওখান থেকে বাংলাদেশে ওটাকে পাঠানোর ব্যবস্থা করতেছে। আর আমাদের এখানে বাংলাদেশ থেকে দূতাবাস থেকেও ফোন দিয়েছে যে এখানে বাংলাদেশে একটা লাশ আসবে। রাসেলের মৃত্যুর খবর আসার পর থেকে পলাতক দালাল লিলু মিয়া। তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর রংপুরে মিছিল বের করেন মহানগর জামায়াতের নেতাকর্মীরা। পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। নাটোরেও মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের কর্মী সমর্থকরা। বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় কষ্টে সাধারণ মানুষ, খেটে খাওয়াদের দুশ্চিন্তা বাড়ছে আরও বেশি। একই দাবিতে নরসিংদী শহরের গাবতলী থেকে মিছিল বেরিয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদের নিয়োগ নিয়ে শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্বে তালা ঝুলছে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে। 15 দিন ধরে হচ্ছে না ক্লাস, চলছে না শিক্ষা কার্যক্রম। এই কাণ্ড গড়িয়েছে আদালত পর্যন্ত। পরীক্ষার সামনে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন শিক্ষার্থীরা, শিক্ষকরাও দায় চাপাচ্ছেন একে অন্যের ঘাড়ে। কলেজ কমিটির সদস্যরা বলছেন, নিয়ম মেনেই নিয়োগ করা হয়েছে। ঘটনার শুরু 12 ফেব্রুয়ারি। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষের অবসরের পর শামিমা সুলতানা নামে এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় গভর্নিং বডি। এরপরে শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। দাবি তোলা হয় কলেজের জ্যেষ্ঠ শিক্ষক নাজদিন আরা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ার। এই দাবিতে কলেজের সবকটি ভবনের গেইটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষকদের একাংশ। এরপর থেকেই অচল গোটা শিক্ষা প্রতিষ্ঠান। নিয়োগের বিরুদ্ধে আদালতে করা হয়েছে রিট। যাকে ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে তারও কিন্তু ক্ষতি হচ্ছে, কারণ তাকে দেখলাম যে নিয়োগপত্র দেওয়া হয়েছে, একটা রেজুলেশন করা হয়েছে, আবার তাকে যোগদানপত্র দেওয়া হয়েছে। এ যাবৎ পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের জন্য যোগদানপত্র বা নিয়োগপত্রের প্রয়োজন হয়। বৈধভাবে আমি নিয়োগ পেয়েছি, কিন্তু যিনি দাবি করছেন উনি তো আসলে বিএম শাখার, কারিগরি ও হচ্ছে মাদ্রাসা বোর্ডের আন্ডারে, উনি তো জেনারেল শাখার না। তো গভর্নিং বডির যে প্রথম আছে তাকে না দিয়ে দ্বিতীয় জনকে দেওয়া হয়েছে, সেজন্য তারপরে থেকে কলেজ তালাবদ্ধ আছে। এভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। কোনো ব্যক্তির স্বার্থ না দেখে যদি প্রতিষ্ঠানের স্বার্থটা আমরা দেখি, তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠানটা ভালো চলে। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। সামনের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন তারা। সব রকম কার্যক্রম বন্ধ, কবে খুলবে তা আমরা কোনো শিওর না। প্রিন্সিপাল নিয়োগ নিয়ে এখন এগুলো নিয়ে শিক্ষকদের ভেতরে ঝামেলা হচ্ছে। এখানে তো স্টুডেন্টদের কোনো ইয়ে নেই। নিয়মিত কলেজে আসছি কিন্তু ক্লাস নাই। আমরা হলো কি যে যাচ্ছি, ঘুরে যাচ্ছি, কিন্তু স্টুডেন্টরা পরীক্ষার তো সিলেবাস দিতে। কলেজের গভর্নিং বডির সদস্যরা বলছেন, কারিগরি শাখার শিক্ষক হওয়ায় নাজদিন আরা খাতুনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা সম্ভব হয়নি। তাই দ্বিতীয় ব্যক্তি হিসেবে নিয়োগ পেয়েছেন সাধারণ শাখার শামিমা সুলতানা। বেসরকারি প্রতিষ্ঠানে গভর্নিং বডি মনে করে উপরে 4-5 জনের মধ্যে যাকেই দিয়ে তাকে দিতে পারে, এবং এর একটা আরও আমরা দিলেই হবে না, এটা আবার ভার্সিটি যাবে অনুমোদনের জন্য। ভার্সিটি অনুমোদন না দিলেই হবে না, উইদিন এ ভেরি শর্ট টাইম খুলবো, আবার তালা মারিয়ে আমরা প্রশাসনিক যা অ্যাক্টিভিটিস তাতে যাব। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে বর্তমানে প্রায় 8000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।